আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফ্রনহফার ডিফ্র্যাকশন বাই সিঙ্গল স্লিট, অর্থাৎ একক রেখাছিদ্র দ্বারা ফ্রনহফারের অপবর্তন। ফ্রনহফার ডিফ্র্যাকশনে যেটা হয় সেটা হচ্ছে যে আমার যে ছিদ্র থাকে, ছিদ্র থেকে সোর্স এবং স্ক্রিন অর্থাৎ উৎস এবং পর্দা দুটোই অসীম দূরত্বে থাকে। তা এখানে আমরা অসীম দূরত্বে রেখে তো কাজটা করতে পারবো না, কিন্তু আমরা কতগুলো জিনিস ব্যবহার করে ওই অসীম দূরত্বে ব্যাপারটা তৈরি করে নেব। কি করব? দেখো, এখানে একটা স্লিট দেখানো হয়েছে। এই স্লিটটা হচ্ছে এবি, খুব বড় করে এটাকে দেখানো হয়েছে। এটার সামনে আমরা একটা উত্তল লেন্স রেখেছি L1, এবং L1 লেন্সের অপর পার্শ্বে, মানে যেদিকে স্লিট আছে তার বিপরীত দিকে আমাদের উৎসটা রয়েছে, এবং উৎসটাকে আমরা এমনভাবে রেখেছি যাতে সেটা এই লেন্সের ফোকাসে, মুখ্য ফোকাসে অবস্থিত হয়। তাহলে এই লেন্সের মধ্যে যে অপসারী রশ্মিগুচ্ছ এসে সোর্স থেকে পড়বে তারা প্রতিসরণের পর সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হবে, এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে এবি স্লিটের মধ্যে পড়বে, এবং সমান্তরাল রশ্মিগুচ্ছ মানে আমরা জানি সেটা অসীম দূরত্ব থেকে এসেছে। এবার যখন এই ছিদ্র দিয়ে এই রশ্মিগুলো বেরিয়ে আসবে, অপবর্তন হবে, সে কথাটা আমি পরে যাচ্ছি। তখন এই ছিদ্রগুলো বেরিয়ে আসবে, ছিদ্র দিয়ে যখন রশ্মিগুলো বেরিয়ে আসবে তখন সেগুলো দেখো, জাস্ট এখান থেকে একটা খেয়াল করতে বলি, এই রশ্মিটাই একদম এন্ডের যে দুটো এন্ডের রশ্মি, এরা পরস্পর সমান্তরালভাবে নির্গত হচ্ছে। তাহলে এরা কিন্তু সমান্তরালভাবেই চলবে এবং অসীম দূরত্বে থাকা কোনো স্ক্রিনে গিয়ে মিলবে, কারণ আমরা সমান্তরাল রশ্মি সম্পর্কে এরকমই বলে থাকি যে তারা অসীম দূরত্বে গিয়ে মেলে। তো সেখানে স্ক্রিন রাখলে তো আমার চলবে না, সেই জন্য আমরা এখানে আরেকটা লেন্স ব্যবহার করব, আরেকটা উত্তল লেন্স ব্যবহার করে এই সমান্তরাল রশ্মিগুলোকে আমরা অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে একটা স্ক্রিনে সেই রশ্মিগুলোকে মিলিত হবার ব্যবস্থা করব। তো এখানে কিন্তু আমরা সত্যি সত্যি সোর্স এবং স্ক্রিনকে ইনফাইনাইট ডিস্টেন্সে রাখিনি, কিন্তু অ্যারেঞ্জমেন্ট এমনভাবে করেছি যাতে আমার সোর্স এবং স্ক্রিন দুটোই ইনফিনিটিতে থাকার একটা ব্যাপার এখানে তৈরি করা যায়। ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা করলাম যে সমান্তরাল রশ্মিগুচ্ছ যেটা প্রথম লেন্স থেকে বেরিয়ে এলো, সেই সমান্তরাল রশ্মিগুচ্ছ সরু রেখাছিদ্র এবং এবির ওপর এসে লম্বভাবে আপতিত হলো। রেখাছিদ্র এবি কাগজের তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত। রেখাছিদ্রটা কাগজের তলের সাথে লম্বভাবে আছে। ওই রেখাচিত্র দ্বারা অপবর্তনের পর আলোকরশ্মি গুচ্ছকে L2 লেন্সের সাহায্যে MN পর্দায় কেন্দ্রীভূত করা হলো। পর্দায় অপবর্তন ঝালর বা ডিফ্র্যাকশন ফ্রেঞ্জেস তৈরি হলো। পর্দার পরিবর্তে যদি আমরা ওখানে অবজেক্টিভের সাহায্যে দেখি, যেরকম আমাদের মাইক্রোস্কোপে অবজেক্টিভ থাকে, সেই অবজেক্টিভের সাহায্যে যদি দেখি তাহলে ওই অবজেক্টিভের ফোকাস তলে ওই ঝালর দেখা যাবে। মানে অনেক সময়তেই এই ডিফ্র্যাকশন ফ্রেঞ্জেসটা মাইক্রোস্কোপ দিয়ে দেখার মতন হয়। এবার মাইক্রোস্কোপে আমরা পরে পড়ব অবজেক্টিভ আইপিস, এরকম লেন্সের সেট থাকে। তো ওই অবজেক্টিভ দিয়ে যদি দেখা হয় তাহলে ওই মাইক্রোস্কোপ তোমরা ইউজ করেছো ক্লাস 11-এ ডেফিনেটলি, তাহলে আমরা মাইক্রোস্কোপকে ফোকাস করতে জানি, সেটার মানে ওটা অবজেক্টিভের ফোকাস হলে তখন ওই প্যাটার্নটা দেখা যাবে। এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে আমাদের কিভাবে কি ঘটনাটা ঘটছে। এবার এক্সপ্লেনেশনটা কি? আমাদের যদি আমরা এতদিন যা পড়ে এসেছি জিওমেট্রিক্যাল অপটিক্স, সেটা যদি ফলো করি তাহলে এবি রেখাচিত্র থেকে নির্গত আলোকরশ্মি L2 লেন্স দ্বারা কেন্দ্রীভূত হয়ে পর্দার ও বিন্দুতে এবি রেখাচিত্রের একটি তীক্ষ্ণ প্রতিবিম্ব গঠন করার কথা। দেখা যাক কীরকম। সেটা হচ্ছে
জিওমেট্রিক্যাল অপটিক্স অনুযায়ী এই রশ্মি একদম সরল সোজা পথে ঋজুরেখ গতি অনুযায়ী যাবে। এই লেন্সে যখন গিয়ে পড়বে তখন সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে পড়বে এবং লেন্স থেকে নির্গত হবে অভিসারী রশ্মিগুচ্ছ হিসেবে। এই লেন্সের ফোকাস তলে যদি আমি একটা স্ক্রিন রাখি তাহলে তার ও বিন্দুতে গিয়ে মিলিত হবে, এটাই এখানে বলা হয়েছে। নেক্সট কি হচ্ছে, সেখানে একটা এবি রেখাচিত্রে তীক্ষ্ণ প্রতিবিম্ব গঠন হওয়ার কথা ওই ও বিন্দুতে, কিন্তু বাস্তবে তা হয় না, কারণ আলো ঠিক সরল রেখায় না যাওয়ায় এবি ছিদ্রের মধ্যে দিয়ে যাওয়ার সময় ছিদ্রের দ্বারা অপবর্তিত হচ্ছে, অর্থাৎ ডিফ্র্যাকশন হয়ে এ বিন্দুর ওপরের দিকে খানিকটা চলে যাচ্ছে, বি বিন্দুর নিচের দিকে খানিকটা ছড়িয়ে পড়ছে। তার ফলে ও বিন্দুতে রেখাচিত্রের একটি তীক্ষ্ণ প্রতিবিম্ব গঠনের সঙ্গে সঙ্গে ও বিন্দুর দুই পাশেই পর্যায়ক্রমে উজ্জ্বল এবং অন্ধকার অপবর্তন ঝালর গঠিত হচ্ছে। বিষয়টা কি দাঁড়ালো, এটা যাওয়ার কথা ছিল জিওমেট্রিক্যাল অপটিক্স যা এতদিন পড়েছি তাই অনুযায়ী এই পথ বরাবর, এভাবে গিয়ে এই ও বিন্দুতে, এভাবে গিয়ে এই বিন্দুতে। এখন দেখা গেল ডিফ্র্যাকশনের কারণে এ বিন্দুর ওপরের দিকে খানিকটা রশ্মি বেঁকে যাচ্ছে, তার ফলে এখানেও কিছু ওই আমরা বিম্বের মানে ওই এই রেখাচিত্রের কিছু প্রতিবিম্ব গঠিত হতে দেখব, এবং বি বিন্দুর নিচের দিকে এই দিকেও কিছু ওই একই রেখাচিত্রের প্রতিবিম্ব গঠিত হতে দেখব। তার ফলে এই ও বিন্দুটা, এটার দুপাশে আমরা অপবর্তন ঝালর বা ডিফ্র্যাকশন ফ্রিঞ্জেস পাবো। এবার কেন্দ্রীয় বা মুখ্য চরম বিন্দু বা সেন্ট্রাল অর প্রিন্সিপাল ম্যাক্সিমাম, সেটা কোনটা? এই যে ছবিটা আমরা একটুখানি দেখলাম, আচ্ছা এখানে এই ছবিটা একবার দেখে নিই কোন ছবিটা, 7.3C, মানে এই ছবিটাতে দেখানো হয়েছে। এই ছবিটাতে মধ্যবিন্দু এবি রেখাচিত্রের মধ্যবিন্দু সিও হলো কেন্দ্রীয় অক্ষ। দেখে নিই আমরা, এবি আমাদের রেখাচিত্র, তার মধ্যবিন্দু সি, এবং সিও এটা কেন্দ্রীয় অক্ষ। এই কেন্দ্রীয় অক্ষটা কি না, স্ক্রিনের ওপর রেখাচিত্রের মধ্যবিন্দু থেকে একটা লম্ব যদি টানি তাহলে সেটা হচ্ছে আমার কেন্দ্রীয় অক্ষ, বা এক্ষেত্রে সেন্ট্রাল অ্যাক্সিস বলতে পারি আমরা এটাকে। এবার যেগুলো বলবো আমি একদম বই ধরে ধরে পড়াচ্ছি, যাতে বেশিরভাগ স্টুডেন্ট, তোমরা যারা ছায়া প্রকাশনী পড়ো অধিকাংশই আমি দেখেছি যা, তো আর যাদের অন্য বই তাদেরও বই থেকে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে পরে। এবি রেখাচিত্রের ওপর আপতিত সমতল তরঙ্গমুখের প্রতিটি বিন্দু সমদশা সম্পন্ন। যখন এইখান থেকে সমান্তরাল আলোকরশ্মি এসে পড়ছে তখন যে ওয়েভফ্রন্টগুলো এসে পড়ছে তারা যখন এবিতে এসে পৌঁছবে, এবিতে একটা ওয়েভফ্রন্ট এসে পৌঁছলো, তো একই ওয়েভফ্রন্টের ওপরকার সমস্ত বিন্দুগুলো সমদশা সম্পন্ন হচ্ছে। ওই বিন্দু থেকে উৎপন্ন যেসব অনুতরঙ্গ সিও সরলরেখার সমান্তরালে যায় সেগুলি L2 লেন্স দ্বারা প্রতিসরণের পরে ও বিন্দুতে মিলিত হয়। তাহলে কি ব্যাপারটা বলা হলো, এই এবি রেখাচিত্রের ওপর আপতিত সমতল তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু সমদশা সম্পন্ন সেম ফেজে আছে, তাহলে ওই প্রতিটা বিন্দু থেকে উৎপন্ন যেসব অনুতরঙ্গ সিও সরলরেখার সাথে সমান্তরালে যাচ্ছে তারা L2 লেন্স দ্বারা প্রতিসরণের পরে সবাই ও বিন্দুতে মিলিত হবে। অর্থাৎ এখান থেকে এটার ওপরের প্রতিটা বিন্দু, এই যে ডটেড লাইনটা, প্রতিটা বিন্দু সমদশা সম্পন্ন, তাহলে এখান থেকে যত অনুতরঙ্গ নির্গত হচ্ছে সেই অনুতরঙ্গগুলো মধ্যে যারা এই রেখাটার সাথে প্যারালালি যাচ্ছে তারা এই L2 লেন্সের প্রধান অক্ষের সাথে প্যারালাল, তাহলে তারা L2 লেন্সে প্রতিষ্ঠিত হওয়ার পরে সবাই ও বিন্দুতে কেন্দ্রীভূত হবে, এটাই এখানে বলা হয়েছে। যেহেতু ও বিন্দুতে পৌঁছতে তরঙ্গ সমূহের কোনো পথ পার্থক্য থাকছে না, অর্থাৎ পথ পার্থক্য 0, প্রত্যেকে সমপরিমাণ ডিস্টেন্স অতিক্রম করছে, তাই কোনো পথ পার্থক্য নেই, তাই তারা ও বিন্দুতে সমদশায় পৌঁছে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করছে এবং ও বিন্দুকে খুব উজ্জ্বল দেখাচ্ছে। ও বিন্দুকে বলা হচ্ছে কেন্দ্রীয় বা মুখ্য চরম বিন্দু বা সেন্ট্রাল অর প্রিন্সিপাল ম্যাক্সিমাম। তাহলে এইখানে যেতে যেহেতু এবির
থেকে প্রতিটা অনুতরঙ্গ এবির এই সরলরেখার ওপরে অবস্থিত প্রতিটা বিন্দু থেকে অনুতরঙ্গ বেরিয়ে যেগুলো সিও সরলরেখার সাথে সমান্তরালভাবে গেছে তারা যখন ওতে গিয়ে মিলিত হয়েছে তাদের মধ্যে কোনো রকম দশা পার্থক্য থাকছে না, যেহেতু সবাই আমার এই সিওর সাথে সমান্তরালভাবে ছিল, সবার একই পথ অতিক্রম করেছে, তাহলে কোনো দশা পার্থক্য তাদের মধ্যে থাকছে না। সেই কারণে তারা যখন ও বিন্দুতে গিয়ে পড়লো তখন সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করলো এবং তার ফলে ও বিন্দুটা প্রচণ্ড উজ্জ্বল হলো। এটাকে আমরা সেন্ট্রাল ম্যাক্সিমাম বা প্রিন্সিপাল ম্যাক্সিমাম বলছি। এবার 7.3 যে ছবিটা, যেটা আমরা একটু আগে দেখলাম, এটার একটা সরল রূপ হচ্ছে 7.3 সেটা দেখছি। ধরা যাক কিছু অনুতরঙ্গ থিটা কোণে অপবর্তিত হওয়ার পর L2 লেন্স দ্বারা প্রতিসরণের পরে O1 বিন্দুতে মিলিত হয়েছে। কিছু বিন্দু এই কিছু আর কি অপবর্তিত হয়েছে, সেটা থিটা কোণে অপবর্তিত হয়েছে এবং অপবর্তিত হয়ে ও এর এক পার্শ্বে O1 বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। ঠিক আছে, এইবার O1 বিন্দুটা চরম বিন্দু হবে না অবম বিন্দু হবে? অবম বিন্দু মানে হচ্ছে অন্ধকার পয়েন্ট, মানে যেখানে আমার আর গঠনমূলক ব্যতিচার হচ্ছে না, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে বা ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে, তার ফলে সেটা একটা অন্ধকার বিন্দুতে পরিণত হচ্ছে। সেটা নির্ভর করবে এ ও বিন্দু থেকে নির্গত অনুতরঙ্গদ্বয়ের পথ পার্থক্যের ওপরে। যেহেতু এ থেকে যে O1-এ যাচ্ছে তার থেকে বি থেকে যে O1-এ যাচ্ছে তার অতিক্রান্ত পথটা বেশি, তাহলে এই যে পথ পার্থক্যটা, এই পথ পার্থক্যটার ওপর ডিপেন্ড করবে এখানে দুজন গিয়ে সমদশায় পৌঁছবে না বিপরীত দশায় পৌঁছবে, অর্থাৎ গঠনমূলক না ধ্বংসাত্মক, কোন ধরনের ব্যতিচার হবে। আচ্ছা, তাহলে পথ পার্থক্যটা ব্যাপারটা ডিসাইড করে দেবে। এ বিন্দু থেকে B1 রেখার ওপরে এপি লম্ব টানা হলো, সুতরাং এ ও বি বিন্দু থেকে নির্গত অনুতরঙ্গদ্বয়ের পথ পার্থক্য হচ্ছে বিপি। কি করা হয়েছে? এ থেকে এপি লম্ব টানা হয়েছে, তাহলে পথ পার্থক্য হচ্ছে বিপি। এইবার বিপি হচ্ছে এবি সাইন এবিপি, সাইন অফ অ্যাঙ্গেল এবিপি, তাহলে এ সাইন থিটা। এবি হচ্ছে, এবিকে আমরা এ ধরেছি, এই পুরোটা রেখাচিত্রটা হচ্ছে এ দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলে এটা যদি থিটা হয়, বিপিকে, এই থিটার ভ্যালু খুব ছোট, এই তাহলে আমরা এটাকে ধরতে পারি হচ্ছে এ সাইন থিটা। এ সাইন থিটা, এ হচ্ছে এই রেখাচিত্রের প্রস্থ। এখানে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে থিটা অ্যাঙ্গেলটা, এই থিটা কোণে অপবর্তিত হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি, কারণ এখান থেকে যদি আমার একদম জিওমেট্রিক্যাল অপটিক্স মেনে এই বিন্দু থেকে সরল রেখা বরাবর আলো যেত, তাহলে সেই যে পথ বরাবর আলোর যাওয়ার কথা ছিল তার সাথে এই লাইনটা, এটা থিটা কোণ করে অপবর্তিত হয়েছে। এবার এর সাথে এটা লম্ব এবং এই যে মানে সিও তার সাথে এই এবি রেখাচিত্র লম্ব, তাই দুটো রেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে তাদের লম্বের মধ্যবর্তী কোণও থিটা হবে, সেই হিসেবে এই কোণটা থিটা, তাহলে এই জিনিসটা হয়ে যাচ্ছে এ স্মল এ সাইন থিটা। এবার অবম বিন্দুর জন্য কি হবে? O1 বিন্দুতে অবম বিন্দু গঠনের শর্ত নিরূপণের জন্য এবি রেখাচিত্রকে আমরা কাল্পনিকভাবে এসি এবং সিবি দুটি সমান ভাগে ভাগ করে নিলাম। এটা কোনটা তৈরি হচ্ছে সেটা বোঝার জন্য এসি একটা অংশ বললাম আর সিবি একটা অংশ, দুটোই হচ্ছে A/2। এবার এখানে যে একবর্ণী আলো আমরা ব্যবহার করেছি তার তরঙ্গদৈর্ঘ্য ধরে নিচ্ছি ল্যামডা। এবার এ এবং সি বিন্দু থেকে নির্গত তরঙ্গ দুটো, মানে এ থেকে এবং সি থেকে দুটো তরঙ্গ যে নির্গত হবে তাদের পথ পার্থক্য λ/2 হলে তরঙ্গ দুটো পরস্পর বিপরীত দশায় মিলিত হবে। আমরা এটা তো রেখাচিত্রটা তো ভীষণ ছোট, সেটাকে আমরা দুটো অংশে ভাগ করে নিয়েছি,
ভাগ করে নিয়ে একটা মনে করছি এ থেকে অনুতরঙ্গ নির্গত হচ্ছে, আরেকটা মনে করছি সি থেকে অনুতরঙ্গ নির্গত হচ্ছে। এবার তাদের মধ্যে পথ পার্থক্য যদি λ/2 হয়, যেহেতু আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তাহলে তরঙ্গ দুটো পরস্পর বিপরীত দশায় মিলিত হয়ে একে অপরের প্রভাব বিনষ্ট করবে। অনুরূপভাবে রেখাচিত্রের ওপর আপতিত তরঙ্গমুখের উভয় অর্ধের যে অনুরূপ বিন্দুর মধ্যে পথ পার্থক্য λ/2 হবে, সেই সমস্ত বিন্দুগুলোতে নির্গত তরঙ্গদৈর্ঘ্যগুলি পরস্পরকে বিনষ্ট করবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, এ বিন্দু থেকে নির্গত অনুতরঙ্গ, সি বিন্দু থেকে নির্গত অনুতরঙ্গ, তাদের দুজনের মধ্যে পথ পার্থক্য যদি λ/2 হয়, তারা এখানে গিয়ে যখন পৌঁছচ্ছে তখন তারা বিপরীত দশায় মিলিত হচ্ছে, ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে, ওইটা অবম বিন্দু বা মিনিমাম পয়েন্ট তৈরি হচ্ছে। এবার এ থেকে সি পর্যন্ত অজস্র বিন্দু আছে এবং সেগুলোর সাথে সাথে সি থেকে বি পর্যন্ত এরকম অজস্র বিন্দু আছে। তাহলে এ থেকে সি পার্টের এরকম যে বিন্দুগুলোর সাথে সি থেকে বি পার্টের বিন্দুগুলোর বেরোনো অনুতরঙ্গের পথ পার্থক্য λ/2 হবে, তারা সবাই বিপরীত দশায় মিলিত হবে। মানে এ থেকে সি একটা অংশ, সি থেকে বি একটা অংশ। তো তাহলে এ থেকে নির্গত হওয়া অনুতরঙ্গ এবং সি থেকে নির্গত হওয়া অনুতরঙ্গের মধ্যে পথ পার্থক্য λ/2 হলে তারা ধ্বংসাত্মক ব্যতিচার করছে। ঠিক একই রকমভাবে এর পরে আরও একটা কোনো বিন্দু এবং সির পরে আরও একটা কোনো বিন্দু থেকে নির্গত হওয়া অনুতরঙ্গ যখন বা পথ পার্থক্য তাদের মধ্যে λ/2 হচ্ছে, তারাও ধ্বংসাত্মক ব্যতিচার করছে। এইরকমভাবে আমরা ধরে নিচ্ছি যে এই হাফের মধ্যে যতগুলো বিন্দু আছে তাদের থেকে বেরোনো অনুতরঙ্গগুলো যখন এই হাফের মধ্যে যতগুলো বিন্দু আছে তাদের থেকে বেরোনো অনুতরঙ্গের সঙ্গে λ/2 পথ পার্থক্য করছে, তখন তাদের মধ্যে ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে। তাহলে তারা সবাই O1 বিন্দুতে গিয়ে পরস্পরকে বিনষ্ট করবে। তাহলে ও বিন্দুর উভয় পার্শ্বে θ1 অপবর্তন কোণের জন্য প্রথম অবম বিন্দু গঠিত হবে। তার শর্তটা তার প্রথম অবম বিন্দু গঠিত হওয়ার শর্ত। এবার এটাকেই আমি θ1 বলছি, ধরে নিচ্ছি এটা আমার প্রথম অবম বিন্দু। তাহলে সেটার শর্তটা কি হবে, a/2 sin θ1 সেটা হবে λ/2। কারণ এখন তো আমি এই পুরোটাকে ধরছি না, এটুকু a/2। তাহলে এই পথ পার্থক্যটা হচ্ছে a/2 sin θ1। তাহলে a/2 sin θ1 হচ্ছে λ/2। সেখান থেকে আমি পাচ্ছি a sin θ1 হচ্ছে ল্যামডা। তাহলে sin θ1 হচ্ছে λ/a। তাহলে সাধারণভাবে বলা যেতে পারে যে ও বিন্দুর যে কোনো পাশে θn অপবর্তন কোণের জন্য ON বিন্দুতে nতম অবম বিন্দু গঠনের শর্ত হবে a sin θn n ল্যামডা। এবার এই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে এখানে তো আমি একটা কোণে অপবর্তন দেখিয়েছি, একটা কোণে অপবর্তনের পার্টিকুলার কোণে অপবর্তনের জন্য আমার O1 বিন্দুতে অবম বিন্দু তৈরি হওয়া দেখিয়েছি। এবার তো ডিফারেন্ট কোণে অপবর্তন হতে পারে। তো আমি ধরে নিলাম প্রথম যে অবম বিন্দুটা পেলাম সেটা O1 পয়েন্টে আছে এবং সেটার কোণটা θ1। তাহলে তাতে ধ্বংসাত্মক ব্যতিচার হয়ে মিনিমাম পয়েন্ট তৈরি হওয়ার শর্ত হলো sin θ1/λ/a। এরকমভাবে আমি অনেকগুলো ফার্স্ট মিনিমাম, সেকেন্ড মিনিমাম, থার্ড মিনিমাম এরমভাবে পরপর পাবো। মাঝখানের উজ্জ্বল পয়েন্টার পরে একের পর এক ফার্স্ট, সেকেন্ড এরকম করে আমি মিনিমাম পয়েন্টগুলো পাবো। সেই মিনিমাম পয়েন্টগুলোর জন্য তাহলে আমার যে শর্তটা সেটা হয়ে গেল a sin θn n ল্যামডা। আমরা একটা থেকে বার করে সেটার মতন করে লিখলাম। এবার n +-1 +-2 +-3 এগুলো বসালে আমরা দুদিকে মানে এই যে সেন্ট্রাল ম্যাক্সিমাম তার দুদিকের মিনিমাম পয়েন্টগুলো পাবো। প্লাস চিহ্ন বোঝানো হয়েছে যে দুটো পাশেই যে এই মিনিমাম পয়েন্টগুলো রয়েছে সেটা বোঝানোর জন্য। যেমন দেখো এখানে দুটো মিনিমাম পয়েন্ট দেখানো হয়েছে, একটা দুটো এদিকে আর দুটো ওদিকে। তাহলে এটা হলো মিনিমাম পয়েন্ট।